হুম। একবার যদি ছোটবেলার একটা পরিচিত খেলার কথা ভাবা যায়, ধরুন লুকোচুরি খেলা, এমন একটা অন্ধকার ধুলো আর পোকা ভর্তি গুদামের ভেতর লুকিয়ে থাকার অভিজ্ঞতা, যেখানে ভয়ে বুক কাঁপছে, কিন্তু মনের ভেতর একটা জেদ কাজ করছে যে আজ জিততেই হবে। হ্যাঁ, আর ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকার পর যখন কেউ বীরদর্পে বাইরে বেরিয়ে আসে। ঠিক তাই। আর বেরিয়ে এসে যদি দেখা যায় যে বাকি বাচ্চারা ওই মানুষটাকে পুরোপুরি ভুলে গিয়ে অন্য আর একটা খেলা শুরু করে দিয়েছে। মানে এতক্ষণ ধরে যে কেউ একজন অন্ধকার ঘরে লুকিয়েছিল, সেটা কারো মাথাতেই নেই। একদম। এই যে হঠাৎ করে বুঝতে পারা যে এই পৃথিবীতে কারো আসলে কোনো গুরুত্বই নেই, সে পুরোপুরি অদৃশ্য, এই ধাক্কাটা কিন্তু মারাত্মক। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একজন সাহিত্যিকের কাজের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি, যিনি ঠিক এই ধরনের ছোট দৃষ্টত সাধারণ ঘটনাগুলো দিয়ে মানুষের মনের সবচেয়ে গভীর আর অন্ধকার অস্তিত্বের সংকটগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন। আর তিনি হলেন অনিতা দেশাই, তাই তো? একদম ঠিক। আমরা কথা বলছি অনিতা দেশাইকে নিয়ে। আমাদের কাছে থাকা সোর্সগুলোর মধ্যে রয়েছে তার উইকিপিডিয়া বায়োগ্রাফি, গেমস এট টুয়াইলাইটের উপর কিছু রিভিশন নোটস, আর তার বিখ্যাত উপন্যাস ক্লিয়ার লাইট অফ ডে সহ অন্যান্য রচনার ওপর বেশ কিছু একাডেমিক গবেষণাপত্র। শুরুতেই যে লুকোচুরি খেলার দৃশ্যপটটার কথা বলা হলো, অনিতা দেশাইয়ের লেখার মূল সুরটা ধরার জন্য এর চেয়ে ভালো কোনো উদাহরণ হতে পারে না। মানে তার নিজের জীবনের প্রেক্ষাপটটাও কিন্তু এই বাইরের জগৎ আর ভেতরের জগতের মধ্যকার একটা অদ্ভুত মিশ্রণ। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, ধরুন তার জন্ম ১৯৩৭ সালে। মা ছিলেন জার্মান অভিবাসী আর বাবা ছিলেন বাঙালি। তিনি বড় হয়েছেন প্রতিবেশীদের সাথে হিন্দি বলে, বাড়িতে জার্মান ভাষায় কথা বলে, আর বাংলা এবং উর্দুও জানতেন। বাপরে, এতগুলো ভাষা! ঠিক। অথচ স্কুলে গিয়ে প্রথম যে ভাষাটা তিনি প্রাতিষ্ঠানিকভাবে শিখলেন, মানে ইংরেজি, সেই ইংরেজিকেই তিনি তার সাহিত্যের ভাষা হিসেবে বেছে নিলেন। বিষয়টা আসলেই দারুণ কৌতূহল জাগায়। মানে এতগুলো ভাষার মধ্যে দিয়ে বড় হয়েও তিনি বেছে নিলেন এমন একটা ভাষা যেটা তার মাতৃভাষাও নয়, আবার বাবার ভাষাও নয়। হ্যাঁ, আর ঠিক এই কারণেই অনিতা দেশাইকে ভারতীয় সমাজের একজন নিখুঁত ইনসাইডার আউটসাইডার বলা যায়। তিনি ভেতরের মানুষ হয়েও সবকিছুকে যেন একটু দূর থেকে, মানে বাইরের একজন পর্যবেক্ষকের চোখ দিয়ে দেখতে পারতেন। আচ্ছা, মানে একটা ডিস্টেন্স বজায় রেখে, তাই তো? একদম। তার এই মিশ্র পটভূমি তাকে সাহায্য করেছে বাইরের বড় বড় রাজনৈতিক বা সামাজিক ঘটনার চেয়ে সেই ঘটনাগুলো মানুষের মনের ভেতরে কী ধরনের তোলপাড় সৃষ্টি করে তার ওপর বেশি জোর দিতে। তার চরিত্রগুলো সবসময় বাইরের পৃথিবীর সাথে লড়াই করার চেয়ে নিজেদের ভেতরের শূন্যতা আর অস্তিত্বের সাথে এক ধরনের নীরব লড়াই চালিয়ে যায়। ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। ওই যে লুকোচুরি খেলার কথাটা দিয়ে আমরা শুরু করলাম, ওটাই কিন্তু তার বিখ্যাত ছোট গল্প গেমস অ্যাট টয়লাইটের মূল প্লট। হ্যাঁ, রবির গল্প। ঠিক, ওই গল্পের ছোট ছেলেটা রবি। প্রচণ্ড গরমের দিনে ঘরের ভেতর হাঁপিয়ে ওঠা বাচ্চারা যখন বাইরে লুকোচুরি খেলার সুযোগ পেল, রবি সবার নজর এড়িয়ে ওই অন্ধকার শেড বা গুদামের ভেতর লুকিয়ে পড়ল। এটা অনেকটা এমন না, মানে আজকালকার দিনে কেউ সোশ্যাল মিডিয়ায় একটা দারুণ ছবি পোস্ট করল হ্যাঁ, আর ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করল। আর একটাও লাইক পড়ল না। একদম তাই। এই যে অদৃশ্য হয়ে যাওয়ার বা গুরুত্বহীন হওয়ার তীব্র যন্ত্রণা, যাকে আমরা অনেক সময় ফিয়ার অফ মিসিং আউট বলি, এটা তো শুধু বাচ্চার নয়, এটা তো একটা সার্বজনীন অনুভূতি, তাই না? দারুণ একটা তুলনা টানা হয়েছে এখানে। সোশ্যাল মিডিয়ার লাইক না পাওয়ার এই আধুনিক হতাশার সাথে রবির ওই গুদামে লুকিয়ে থাকার মানসিক অবস্থার চমৎকার একটা মিল আছে। এখানে সবচেয়ে গভীর বিষয়টা হলো অনিতা দেশাই কিভাবে ওই অন্ধকার শেডটাকে একই সাথে একটা কবর এবং জরায়ু, মানে এর রূপক হিসাবে ব্যবহার করেছেন। একটু দাঁড়ান, জরায়ু আর কবর, মানে একটা ছোট বাচ্চার খেলার জায়গাকে এত ভারী রূপক দিয়ে কেন দেখা হচ্ছে? একটু বুঝিয়ে বলবেন বিষয়টা। অবশ্যই। ধরুন শেডটার ভেতরের পরিবেশ কেমন। সেখানে ঘুটঘুটে অন্ধকার, চারপাশে পুরনো আসবাবপত্র, মাকড়সার জাল আর পোকামাকড়ে ভর্তি। এটা মৃত্যু বা কবরের রূপক, যেখানে রবি এক ধরনের দম বন্ধ করা ভয় অনুভব করছে। আচ্ছা। কিন্তু অন্যদিকে এই অন্ধকার জায়গাতেই কিন্তু তার কল্পনার জগৎটা সবচেয়ে বেশি ডালপালা মেলছে। সে নিজেকে বিজয়ী হিসেবে কল্পনা করছে, ভাবছে সে বেরোলে সবাই তাকে নিয়ে উল্লাস করবে। মানে সে নিজের মনেই একটা হিরো হয়ে উঠছে। একদম।
এই যে নিজেকে নতুন করে জন্ম দেওয়া বা নতুন করে আবিষ্কার করা, এই জায়গা থেকে শেডটা হয়ে উঠছে জরায়ুর রূপক। কিন্তু গোধূলি বা টুয়াইলাইটে সে যখন ওই শেড থেকে বেরিয়ে আসে, তখন তার ওই কল্পনার জগৎটা বাস্তবের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু দিন শেষে এটা তো স্রেফ একটা বাচ্চার খেলা। সে খেলায় জিততে পারেনি বা কেউ তাকে মনে রাখেনি বলে সে কষ্ট পেয়েছে। এটাকে আমরা অস্তিত্বের সংকট বলে একটু বেশি ভারী করে ফেলছি না? প্রথম দেখায় হয়তো তাই মনে হয়, কিন্তু দেশাই রবির এই যন্ত্রণাকে বর্ণনা করেছেন ইগনোমিনি বা চরম অবমাননা হিসেবে। একটা শিশু তার নিজের কল্পনার জগতে নিজেকে পুরো মহাবিশ্বের কেন্দ্রবিন্দু মনে করে। হ্যাঁ, বাচ্চারা তো এমনই হয়। কিন্তু যখন সে বুঝতে পারে যে সে না থাকলেও এই পৃথিবীর বা অন্তত তার খেলার সঙ্গীদের কিছুই এসে যায় না, তখন তার সেই ইগো বা আমিত্বটা একেবারে চুরমার হয়ে যায়। এই গল্পটা শুধু শৈশবের সারল্য নিয়ে নয়, বরং হঠাৎ করে এই নিষ্ঠুর বাস্তবতায় এসে ধাক্কা খাওয়ার রূপক, যেখানে আমরা প্রত্যেকেই বুঝতে পারি যে এই বিশাল পৃথিবীতে আমরা আসলে কতটা তুচ্ছ। ও আচ্ছা, এই যে একাকিত্বের যন্ত্রণা আর গুরুত্বহীন হওয়ার অনুভূতি, এটা তো বয়স বাড়ার সাথে সাথে শেষ হয়ে যায় না, বরং প্রাপ্তবয়স্কদের জীবনে, বিশেষ করে আমাদের পরিচিত পারিবারিক সম্পর্কের ভেতরে এই সংকটগুলো আরও জটিলভাবে ফিরে আসে। একদম ঠিক। দেশাইয়ের অন্যান্য গল্পগুলোতে আমরা এই মানসিক সম্পর্কের দারুণ সব দ্বন্দ্ব দেখতে পাই। যেমন ধরুন, সাউথ এশিয়ান পরিবারগুলোর একটা খুব পরিচিত আইরানি আছে। বাবা মা সারা জীবন জোর করে ছেলেকে পড়িয়ে শুনিয়ে ডাক্তার বানাবে, আর সেই ডাক্তার ছেলে বড় হয়ে তার মুমূর্ষু বাবাকে একটা মিষ্টিও খেতে দেবে না। আর ডেভোটেড সান গল্পটা তো ঠিক এরকমই। হ্যাঁ, আ ডেভোটেড সান বা একজন একনিষ্ঠ সন্তানের গল্পে আমরা রাকেশ নামের একজন অত্যন্ত সফল ডাক্তারকে দেখি। সে তার অসুস্থ বৃদ্ধ বাবা মিস্টার শর্মাকে নিয়ম করে ওষুধ দেয়, কড়া ডায়েটে বেঁধে রাখে। হুম। বাবা শুধু একটু শান্তিতে মরতে চান, জীবনের শেষ কটা দিন নিজের ইচ্ছা মতো কাটাতে চান। কিন্তু ছেলের ওই প্রবল দায়িত্ববোধ বাবাকে আক্ষরিক অর্থেই তার নিজের বিছানায় বন্দি করে ফেলে। কিন্তু এখানে আমার একটু অন্যরকম মনে হয়। রাকেশ তো আসলে তার দায়িত্বটাই পালন করছে, তাই না? সে একজন ডাক্তার, তার কাজই তো রোগীকে বাঁচিয়ে রাখা। হুম। সে তো আর বাবাকে মেরে ফেলার চেষ্টা করছে না। এখানে রাকেশকে ভিলেন বানানোর বা তার দায়িত্ববোধকে খাঁচা বলার কি আছে? বাবা কি এখানে একটু বেশি ছেলেমানুষি বা একগুয়েমি করছেন না? এই প্রশ্নটাই আসলে গল্পটার মূল ট্র্যাজেডিটাকে সামনে নিয়ে আসে। রাকেশ নিজেকে কোনোভাবেই ভিলেন মনে করে না। সে সত্যিই মনে করে সে একজন আদর্শ সন্তান। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন মেডিকেল এথিক্স বা যান্ত্রিক দায়িত্ববোধ মানবিক অধিকারকে ছাপিয়ে যায়। আচ্ছা, মানে সে বাবাকে আর বাবা হিসেবে দেখছে না? ঠিক, রাকেশ তার বাবাকে একজন মানুষ হিসেবে না দেখে একটা পেশেন্ট বা রোগী হিসেবে দেখা শুরু করে, যাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। মানুষের জীবনে তো শুধু শ্বাস নেওয়াটাই সব নয়, তার তো একটা নিজস্ব ইচ্ছা বা এজেন্সিরও প্রয়োজন আছে। হ্যাঁ, তা তো বটে। রাকেশ তার ডাক্তারি বিদ্যার ইগোকে সন্তুষ্ট করতে গিয়ে বাবার সেই স্বাধীনতাই কেড়ে নেয়। মিস্টার শর্মার কাছে এই জোর করে বাঁচিয়ে রাখাটা এক ধরনের শাস্তি হয়ে দাঁড়ায়। কর্তব্য করতে গিয়ে আমরা কিভাবে অপর মানুষের স্বাধীনতা খর্ব করি, দেশাই সেটাই এখানে নিখুঁতভাবে দেখিয়েছেন। মানে সম্পর্ক অনেক সময় কর্তব্যের মুখোশ পরে আমাদের শ্বাসরোধ করে দেয়। কিন্তু আবার দেশাইয়েরই আরেকটা গল্প, দ্য অ্যাকম্পানিস্টে, আমরা সম্পর্কের সম্পূর্ণ উল্টো একটা দিক দেখতে পাই। সেখানে তো কোনো জোরজুলুম নেই, বরং আছে নিজের ইচ্ছায় নিজেকে বিলিয়ে দেওয়া। ঠিক ধরেছেন। দ্য অ্যাকম্পানিস্ট গল্পে একজন ওস্তাদ এবং তার ১৫ বছর বয়সী তানপুরা বাদকের মধ্যকার সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এই ছেলেটি তার ওস্তাদের প্রতি এতটাই সমর্পিত যে সে নিজের জন্য কোনো আলাদা পরিচয় বা কেরিয়ার চায় না। হুম। তাদের এই সম্পর্কটাকে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রেমের সাথে, এমনকি বিয়ের চেয়েও নিবিড় কোনো বন্ধনের সাথে তুলনা করা হয়েছে। এটা তো এক অর্থে আরও ভয়ের। মানে রাকেশের বাবা তো অন্তত নিজের ইচ্ছার কথা বলে বিদ্রোহ করছিলেন, কিন্তু এই তানপুরা বাদক তো পুরোপুরি নিজের ব্যক্তিসত্তাকেই মুছে ফেলেছে।
এখানেই দেশাইয়ের লেখার সূক্ষ্মতা। তিনি দেখাচ্ছেন যে মানব সম্পর্ক কতটা বৈচিত্র্যময়। একটা সম্পর্ক একজনের কাছে বন্দিদশা মনে হতে পারে, আবার আরেকজনের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণটাই পরম আশ্রয়ের মতো মনে হতে পারে। মানে সে ওই পরাধীনতার ভেতরেই শান্তি খুঁজছে। হ্যাঁ, তানপুরাবাদক ওই ওস্তাদের ছায়ায় নিজেকে হারিয়ে ফেলার মাধ্যমেই এক ধরনের স্বাধীনতা খুঁজে পায়, যা বাইরের পৃথিবীর মানুষের কাছে হয়তো পরাধীনতা বলে মনে হবে। এই যে একটা ঘরের ভেতর বা একটা নির্দিষ্ট সম্পর্কের ভেতর দমবন্ধ করা অবস্থা বা সূক্ষ্ম দ্বন্দ্ব, এটা যখন একটা পুরো দেশের ক্ষেত্রে ঘটে তখন কি হয়? এবার আমরা দেশাইয়ের মাস্টারপিস উপন্যাস ক্লিয়ার লাইট অফ ডের দিকে যাব। ওহ, এটা এক অসাধারণ কাজ। 49 সালের ভারত ভাগের পটভূমিতে ওল্ড দিল্লির দাস পরিবারের গল্প এটি। আমাদের সোর্স মেটেরিয়ালে এই উপন্যাসের অসাধারণ কিছু বিশ্লেষণ আছে। পুরো শহর যখন হিন্দু মুসলিম দাঙ্গা আর রাজনৈতিক উত্তেজনায় ফুটছে, তখন এই দাস পরিবারের ভেতরেও এক নীরব ভাঙন চলছে। এই উপন্যাসটি দেশাইয়ের সাহিত্যকর্মের একটি চূড়া বলা যায়। এখানে পরিবারের বড় মেয়ে বিম বা বিমলা হল পুরো গল্পের কেন্দ্রবিন্দু। বিমের চরিত্রটা বেশ ইন্টারেস্টিং। সে নিজের জীবনের সব স্বপ্ন ত্যাগ করে তার মানসিক ভারসাম্যহীন ভাই, বাবা এবং মদ্যপ আন্টি মীরামাসির যত্ন নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয়। হ্যাঁ, এমনকি সে ডক্টর বিশ্বাসের মতো একজন প্রতিষ্ঠিত পাত্রের বিয়ের প্রস্তাবও ফিরিয়ে দেয়, কারণ সে বুঝতে পারে ডক্টর বিশ্বাস তাকে একজন মানুষ হিসাবে নয়, বরং একজন ত্যাগী সতী সাবিত্রী বা আদর্শ নারী হিসেবে পূজা করতে চাইছে। আমি যদি একটা রূপক ব্যবহার করি, বিম হচ্ছে একটা ডুবন্ত জাহাজের সেই নোঙর যাকে পরিবারের সবাই ফেলে পালিয়েছে, আর সে একা ওই ভাঙাচোরা বাড়িটার পুরো ভার বয়ে বেড়াচ্ছে। এই ডুবন্ত জাহাজের রূপকটা এই গল্পের জন্য একেবারে নিখুঁত। এই উপন্যাসে দাস পরিবারের ভাঙন আর ১৯৪৭ সালের ভারতভাগের ঘটনা একই সরল রেখায় চলে। আচ্ছা, দেশাই এই পারিবারিক ভাঙনকে সরাসরি দেশের বিভাজনের সমান্তরাল একটি চিত্র হিসাবে দাঁড় করিয়েছেন। এই যে বিম নোঙরের মতো আটকে আছে, তার কারণ হল তার পরিবারের অন্য সদস্যরা সেই জাহাজ থেকে একে একে লাফিয়ে পড়েছে। যেমন ধরুন তার ভাই রাজা। হ্যাঁ, রাজা চরিত্রটা তো এমন ছিল যে সে ছোটবেলায় হিরো হতে চাইতো, কিন্তু সে আসলে কি করল? রাজা হচ্ছে পলায়নের চূড়ান্ত প্রতীক। সে হিন্দু কলেজের ছাত্র হয়েও উর্দু কবিতা এবং সংস্কৃতির প্রতি প্রবলভাবে আসক্ত। সে মুসলিমদের পক্ষে দাঁড়ায়, যা তাকে তার হিন্দু বন্ধুদের কাছে বিশ্বাসঘাতক বানিয়ে তোলে। তার এই উর্দু প্রেম এবং প্রতিবেশী ধনী মুসলিম হায়দার আলীর পরিবারের প্রতি মুগ্ধতা তাকে তার নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন করে দেয়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, দেশভাগের সময় যখন চারদিকে ভয়াবহ দাঙ্গা চলছে, তখন রাজা যক্ষ্মায় আক্রান্ত হয়ে ঘরে বন্দী থাকে। আচ্ছা, মানে সে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে। ঠিক, তার এই শারীরিক দুর্বলতা আসলে দেশভাগের ওই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে না পারার এবং কোনো কার্যকারী ভূমিকা নিতে না পারার এক ধরনের রূপক। এরপর সুস্থ হওয়ার পর সে যখন হায়দ্রাবাদে চলে যায়, তখন সে মূলত তার অতীত, পরিবার এবং দায়িত্ব থেকে পালিয়ে বাঁচে। আর তার বোন তারা, সেও তো একজন কূটনীতিক, মানে বকুলকে বিয়ে করে পুরো দেশই ছেলে চলে যায়। ঠিক তাই, রাজা এবং তারা দুজনেই দায়িত্ব এড়িয়ে পালিয়ে যায়, আর বিম পড়ে থাকে সেই পুরনো জরাজীর্ণ বাড়িতে। বিমের এই আটকে পড়াটা আসলে ভারত ও পাকিস্তানের বিভাজন এবং তার পরবর্তী স্থবিরতারই একটি মাইক্রোকজম বা ক্ষুদ্র সংস্করণ। মানে বিম নিজেই যেন একটা বিভক্ত ভারত। এক্স্যাক্টলি। বিমের চরিত্রটি এখানে সেই বিভক্ত ভারতের প্রতীক, যে হয়তো খাতা কলমে স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু অতীত আর দায়িত্বের ভারে সে এখনও পঙ্গু হয়ে আছে। আর এখানেই আসে আমাদের আলোচনার সবচেয়ে গভীর এবং হয়তো সবচেয়ে অস্বস্তিকর অংশটি। বিমের এই আটকে পড়া জীবনটা শুধু একটা নির্দিষ্ট পরিবারের গল্প নয়। অফিসিয়াল ইতিহাসের বইগুলো তো শুধু লেখে এই তারিখে বর্ডার ভাগ হলো, অমুক নেতা এই চুক্তি সই করলেন, বা মানচিত্রের এই পাশটা এই দেশের হলো। হ্যাঁ, বড় বড় রাজনৈতিক ঘটনা। কিন্তু এই যে বড় বড় রাজনৈতিক ভূমিকম্পগুলো ঘটে, তার ফলে ঘরের ভেতরে বিমের মতো যে নারীদের জীবন ধসে পড়ে, তাদের কথা কে বলছে? ইতিহাস লেখার যে পদ্ধতিটার কথা এখানে এলো, সেটা সবসময় খুব একপেশে। ইতিহাস সাধারণত বিজয়ীদের দ্বারা এবং পুরুষদের দৃষ্টিকোণ থেকে লেখা হয়। সেখানে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের, ব্যক্তিগত ক্ষতির কোনো জায়গা থাকে না। এই জায়গাতেই আমাদের সোর্স মেটেরিয়ালের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা দরকার।
আর এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, আমাদের সোর্সগুলোতে খুব স্পষ্ট একটা ঐতিহাসিক চিত্র দেওয়া আছে, যেখানে হিন্দু, মুসলিম বা শিখ যে কোনো সম্প্রদায়ের ভেতরেই ভয়ঙ্কর রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সহিংসতা ঘটার কথা বলা হয়েছে। বিষয়টা খুবই স্পর্শকাতর। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না বা কোনো মতাদর্শকে সমর্থন করছি না। আমরা কেবল সোর্স মেটেরিয়ালে দেওয়া ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গিগুলো নির্ব্যক্তিকভাবে তুলে ধরছি। তো আমরা যদি শুধু জেন্ডার বা লিঙ্গের দিক থেকে দেখি, তাহলে উর্বশী বুটালিয়া এবং ঋতু মেননের মতো ইতিহাসবিদদের গবেষণায় একটা ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। সোর্স অনুযায়ী দেশভাগের সেই ভয়াল সময়ে প্রায় ৭৫,০০০ নারী অপহৃত বা ধর্ষিত হয়েছিলেন। এই পরিসংখ্যানটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা ভয়ঙ্কর মানসিকতার প্রমাণ। বুটালিয়া বা মেনন তাদের গবেষণায় দেখিয়েছেন যে দেশভাগের ইতিহাস আসলে একটি অত্যন্ত জেন্ডার্ড বা লিঙ্গভিত্তিক ইতিহাস। একটু বুঝিয়ে বলবেন? কেন এত নারী নির্যাতনের শিকার হলেন? কারণ নারীদের শরীরকে তখন একটি রণক্ষেত্র বা অধিকৃত এলাকা হিসাবে বিবেচনা করা হয়েছিল। পুরুষতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র নারীদের কোনো ব্যক্তিসত্তা বা এজেন্সি আছে বলে মনে করেনি। তাদের কেবল পারিবারিক বা জাতীয় সম্মানের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছিল। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হল, নারীরা শুধু ভিন্ন সম্প্রদায়ের দ্বারাই যে নির্যাতিত হয়েছেন তা নয়, অনেক ক্ষেত্রে ওই তথাকথিত পারিবারিক সম্মান বা পবিত্রতা বাঁচানোর নামে নিজেদের পরিবারের পুরুষদের হাতেই তাদের খুন হতে হয়েছে। হ্যাঁ, এটা ভাবলেই গা শিউরে ওঠে। মানে রাষ্ট্র বা পরিবার কেউ আসলে তাদের মানুষ হিসেবে দেখেনি, দেখেছে সম্পত্তির মতো। আর সম্মান বাঁচানোর নামে নিজের পরিবারের লোকের হাতেই তাদের শহীদ হিসাবে আখ্যায়িত করে জীবন কেড়ে নেওয়া হয়েছে। ঠিক এটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। ১৯৪৭ সালের পরে ভারত ও পাকিস্তান সরকার যখন রিকভারি অপারেশন বা উদ্ধার কাজ শুরু করে, তখন এই অপহৃত নারীদের অনেকটা লুট হওয়া সম্পত্তি উদ্ধারের মতো এক দেশ থেকে অন্য দেশে আদান প্রদান করা হয়। মানে তাদের নিজস্ব কোনো মতামতই নেওয়া হয়নি। না, তাদের কাছে জানতেও চাওয়া হয়নি যে তারা আসলে কোথায় থাকতে চায়। অনেকেই ফিরে আসতে চাননি, কারণ তারা জানতেন তাদের নিজের পরিবারই তাদের আর পবিত্র হিসেবে গ্রহণ করবে না। অনিতা দেশাই তার এই উপন্যাসের মাধ্যমে মূলত একজন রিভিশনালিস্ট হিস্টোরিয়ান বা সংশোধনবাদী ইতিহাসবিদের ভূমিকা পালন করেছেন। অর্থাৎ তিনি সেই না বলা ইতিহাসটাকে নতুন করে লিখছেন। একদম তাই। তিনি বিমের মতো চরিত্রের মাধ্যমে সেই নারীদের কণ্ঠস্বর দিয়েছেন যাদের কথা মেনস্ট্রিম ইতিহাস বা জাতীয়তাবাদের বড় বড় বয়ানে সবসময় মুছে ফেলা হয়েছে। দেশভাগের ইতিহাসে ওই অপহৃত নারীদের যেমন কোনো পছন্দ বা এজেন্সি ছিল না, ঠিক একইভাবে দাস পরিবারে বিমেরও যেন নিজস্ব কোনো স্বপ্ন দেখার অধিকার নেই। সত্যিই তো। বিমের যে নীরব লড়াই, তা আসলে সেই অগণিত নারীদেরই লড়াই যারা স্বাধীনতার ফাঁকা বুলির আড়ালে চিরকাল ওই জীর্ণ বাড়ির মতো কোনো না কোনো কাঠামোর ভেতর পরাধীনই থেকে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনিতা দেশাইয়ের সাহিত্যকর্ম আমাদের একটা খুব বড় শিক্ষা দেয়। সবচেয়ে বড় যুদ্ধগুলো সবসময় বর্ডারে বা যুদ্ধক্ষেত্রে হয় না। সেই যুদ্ধগুলো হয় অন্ধকার শেডে লুকিয়ে থাকা একটা ছোট শিশুর মনে, যে শুধু একটু বুঝতে চায় যে পৃথিবীতে তার কোনো দাম আছে কিনা। একদম। যুদ্ধটা হয় একজন মুমূর্ষু বাবার সাথে তার একনিষ্ঠ ডাক্তার ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে, যেখানে বেঁচে থাকাটাই একটা শাস্তি হয়ে দাঁড়ায়। কিংবা ওল্ড দিল্লির কোনো এক ধুলো পড়া বাড়িতে আটকে থাকা একজন নিঃসঙ্গ নারীর ভেতরে, যে পরিবারের ভার বইতে বইতে নিজের অস্তিত্বটাই ভুলে গেছে। দেশাইয়ের প্রতিটি চরিত্রই আসলে এক একটা ছোটখাটো মহাবিশ্ব, আর সেই মহাবিশ্বের ভেতরের ভাঙা গড়াগুলো বাইরের পৃথিবীর যে কোনো যুদ্ধের চেয়ে কোনো অংশে কম রক্তাক্ত নয়। চমৎকারভাবে পুরো বিষয়টা এক সুতোই গাঁথা হলো এখানে। দেশাই আমাদের বারবার মনে করিয়ে দেন যে ইতিহাস শুধু চুক্তি স্বাক্ষর দিয়ে তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় মানুষের ব্যক্তিগত ক্ষতি, হতাশা এবং টিকে থাকার এই ছোট ছোট কিন্তু তীব্র গল্পগুলো দিয়ে। হ্যাঁ, তবে ক্লিয়ার লাইটার বে উপন্যাসে বিমের চরিত্রটা কিন্তু শুধু হতাশার গল্প নয়। সে তার ভাই রাজার ওপর তীব্র ক্ষোভ পোষণ করত, কারণ রাজা তাকে ফেলে চলে গিয়েছিল। এই ক্ষোভটা শুধু ব্যক্তিগত অভিমান থাকে না, তা হয়ে ওঠে একটা বিভক্ত দেশের দুই অংশের মধ্যকার না বলা দূরত্বের প্রতীক। কিন্তু উপন্যাসের শেষে বিম একটা অসাধারণ মানসিক যাত্রার মধ্যে দিয়ে যায়।
হ্যাঁ, বিম তো শেষ পর্যন্ত তার এই রাগ এবং ঘৃণাকে জয় করার একটা পথ খুঁজে পায়, তাই না? ঠিক তাই। সে বুঝতে পারে যে তার পরিবারের সদস্যদের মধ্যে যে রক্তের বন্ধন তা অন্য যে কোনো অভিমান বা দূরত্বের চেয়ে অনেক প্রাচীন এবং গভীর। এই উপলব্ধি তাকে এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। সে যেন ওই ক্লিয়ার লাইট অফ ডে বা দিনের পরিষ্কার আলোতে তার অতীতকে নতুন করে দেখতে শেখে। এই আলো তাকে তার নিজের শেকড়ের সাথে, তার পরিবারের ক্ষমার অযোগ্য ভুলগুলোর সাথে এবং সবচেয়ে বড় কথা তার নিজের ফেলে আসা জীবনের সাথে আপোস করতে সাহায্য করে। আর ঠিক এই জায়গাটিতেই চলে আসে আমাদের আজকের গভীর বিশ্লেষণের একেবারে শেষের সেই ভাবনাটি। ক্লিয়ার লাইট অফ ডে উপন্যাসে বিম এক জায়গায় তার অতীত স্মৃতিগুলোকে মশার সাথে তুলনা করেছে। সে বলেছে, অন্ধকার থেকে মশারা যেমন ভনভন করে উড়ে আসে এবং আমাদের রক্ত শুষে নেয়, তার অতীত স্মৃতিগুলো, মানে তার ভাই বোনদের স্মৃতি, তাদের ফেলে যাওয়ার স্মৃতি, ঠিক তেমনি অন্ধকারের ভেতর থেকে এসে ক্রমাগত তার রক্ত শুষে নিচ্ছে। এই যে মশার রূপকটা, এটা কিন্তু একটা গভীর এবং অস্বস্তিকর প্রশ্ন জাগিয়ে তোলে। সত্যি তাই। যদি অতীতের স্মৃতিগুলো সত্যিই আমাদের রক্তচোষা পরজীবীর মতো হয়, যা ক্রমাগত আমাদের বর্তমানকে কুড়ে কুড়ে খায়, তবে কি অতীতকে পুরোপুরি মুছে ফেলে, ধ্বংস করে দিয়ে কখনো সত্যিকারের স্বাধীনতা বা মুক্তি অর্জন করা সম্ভব? নাকি স্মৃতিকে ধ্বংস করা মানে আসলে নিজেদের অস্তিত্বকেই ধ্বংস করা? হয়তো সেই মশার কামড়ের দাগগুলো, সেই ক্ষতগুলো নিয়েই বাঁচতে শিখতে হয়, আর দিনের পরিষ্কার আলোতে মেনে নিতে হয় যে এই দাগগুলো জীবনেরই অংশ। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, আর এর উত্তর খোঁজার ভার আজ সবার নিজেদের চিন্তার জগতেই ছেড়ে দেওয়া হলো।